আমরা ফিরে এলাম ক্লাস 12 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। আজকে আমরা পার্ট 1 প্রথম অংশ পড়ব, তারপরে আস্তে আস্তে পরের অংশে যাব। তো চ্যাপ্টারের নামটা রাসায়নিক গতিবিদ্যা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। পুরোটাই আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তার গতি, তার হার ইত্যাদি কথা নিয়ে বলবো, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনাটা চলবে। তো সেই জন্য প্রথমেই এই আলোচনায় যেটা অনিবার্যভাবে আসে সেটা হচ্ছে বিক্রিয়া হার বা রিঅ্যাকশন রেট। তো এইখানে আমাদের এই আলোচনায় প্রথমেই, যদিও তোমরা আগে হয়তো বিক্রিয়া হার সম্বন্ধে একটু আধটু জানো, আমি প্রথমেই এটা সম্বন্ধে আবার তোমাদের বলে নিতে চাইবো। তো বিক্রিয়া হার বলতে তোমরা কি জানো, যে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় অথবা যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়, ডিসঅ্যাপিয়ার করে, তাকে সেই বিক্রিয়ার বিক্রিয়া হার বা রিঅ্যাকশন রেট বলে। তো এখানে আমি একটা গ্রাফের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, যেখানে এক্স অ্যাক্সিসে সময় বা টাইম নেওয়া হয়েছে, ওয়াই অ্যাক্সিসে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন ড্র করা হয়েছে। এখানে দেখো রিঅ্যাকটেন্টের যে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনটা থাকে সেটা প্রথমে বেশি থাকে স্বাভাবিকভাবে। এবার যত বিক্রিয়াটা এগোতে থাকে তত তার রিঅ্যাকটেন্টের যে কনসেন্ট্রেশন সেটা সময়ের সাথে সাথে কমতে থাকে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তোমার বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো প্রথমে জিরো, কারণ যখন রিঅ্যাকশনটা শুরু হচ্ছে তখনই বিক্রিয়াজাত পদার্থ তৈরি হওয়া শুরু হয় না। সেটা যখন শুরু হয় আস্তে আস্তে সেগুলো দেখো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমরা যদি খুব ছোট্ট একটা রাসায়নিক বিক্রিয়ার কথা ভাবি, যেখানে এ থেকে বি তৈরি হচ্ছে, এবং যদি ধরে নেওয়া যায় T1 সময়ে এর গাঢ়ত্ব হচ্ছে A1, T2 সময়ে A2, এবং একইভাবে T1 সময়ে B1 আর T2 যদি আমরা সময় যদি যে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট তার গাঢ়ত্ব যদি B2 ধরে নিই, তাহলে একটু ভেবে দেখো এই যে T2 মাইনাস T1, এই যে সময়ের ডিফারেন্সটা, এই পার্থক্যটা, এই যে সময়ের ব্যবধানে, অর্থাৎ ডেল্টা টি, ডেল্টা দিয়ে আমরা এই সময়ের ব্যবধান বা এইটাকে বুঝিয়ে থাকি। তাহলে এই ডেল্টা টি সময়ে A1 যতটা ছিল A2 নিশ্চয়ই তার মানটা তার থেকে কম হবে। তাহলে এই যে ডেল্টা টি মানে T2 মাইনাস T1 সময় এর যে গাঢ়ত্ব, তার মানে সেটা হচ্ছে A2 মাইনাস A1, মানে এই নির্দিষ্ট পরিমাণ সময় এর যে গাঢ়ত্ব পরিবর্তন হয়েছে সেটা নিশ্চয়ই ডেল্টা এ। আচ্ছা, একইভাবে যদি আমরা ভাবি তাহলে এই যে T2 মাইনাস T1, এই ডেল্টা টি সময়ের ব্যবধানে বি এর গাঢ়ত্ব পরিবর্তন কতটা হয়েছে, নিশ্চয়ই B2 মাইনাস B1, এবং সেটাকে আমরা লিখেছি ডেল্টা বি দিয়ে। এবারে দেখো বিক্রিয়া হারের সংজ্ঞা আমি এক্ষুনি যেভাবে দিলাম, যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হওয়ার হার বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার হার। তাহলে এই ডেল্টা টি সময় যদি এর গাঢ়ত্ব পরিবর্তন ডেল্টা এ হয়ে থাকে, তাহলে বিক্রিয়ার হারকে কিভাবে প্রকাশ করা যাবে, ডেল্টা এ বাই ডেল্টা টি। তাহলে এখানে একক সময় ব্যাপারটা চলে আসে, মোট পরিবর্তনকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি। বির ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে ভালোভাবে লক্ষ্য করো, এখানে সাইনের একটা ব্যাপার আছে। আমরা ডেল্টা বি বাই ডেল্টা টির সামনে মাইনাস সাইন দিচ্ছি না, কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস সাইন দিয়েছি। কারণটা ভেবে দেখো, T2 মাইনাস T1 এই সময়ের ব্যবধানে এর গাঢ়ত্ব পরিবর্তনের কথা ভাবা হয়েছে। তাহলে T2 সময়ে যেটার মান A2, তাহলে A2 মাইনাস A1 করা হয়েছে নিশ্চয়ই। A2-র মান কিন্তু A1 এর থেকে কম, যেহেতু তুমি গ্রাফটাও তোমার সঙ্গে তোমরা ক্লাস 11-এ দেখেছো, যত সময় যাচ্ছে বিক্রিয়ক পদার্থের হার কিন্তু গাঢ়ত্ব কিন্তু ক্রমশ কমছে। সেজন্য A2 মাইনাস A1 করলে অবশ্যই একটা নেগেটিভ সাইন আসবে। এই জন্য এইটা খুব জরুরি আমাদের আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য, এই যে সাইনের ব্যাপারটাকে বোঝা, যে কেন এখানে বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত বা ডিসঅ্যাপিয়ার করার ক্ষেত্রে আমরা মাইনাস সাইন ব্যবহার করেছি, কিন্তু প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার হারের ক্ষেত্রে আমরা কিন্তু সেই সাইনটা দিইনি, এটা প্লাস সাইন। এটারও স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে B2 মাইনাস B1 অবশ্যই একটা পজিটিভ সংখ্যা, কারণ যত সময় যাচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তত বাড়তে থাকে, সেজন্য এখানে একটা প্লাস সাইন আসে। তো এবারে আমাদের যেটা শিখতে হবে যে আমরা কি করে একটা রিঅ্যাকশন রেটকে রিপ্রেজেন্ট করি, বিক্রিয়া হারকে আমরা কিভাবে লিখে প্রকাশ করি। অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি বলা হয় বিক্রিয়া হারটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি কিভাবে দেখাতে পারো। আমি খুব সিম্পল একটা রিঅ্যাকশন নিয়েছি, যেখানে 1 মোল A 1 মোল বির সাথে বিক্রিয়া করে 1 মোল C ও 1 মোল D উৎপন্ন করে। তো সুতরাং এখানে আমরা খুব বলতে পারি খুব ভালোভাবে যে যদি একটা নির্দিষ্ট সময়, তাহলে 1 মোল A যতটা অন্তর্হিত বা ডিসঅ্যাপিয়ার করবে, 1 মোল B ও ঠিক সেই সময়টাই নেবে, এবং 1 মোল C সেই সময় উৎপন্ন হবে, এবং 1 মোল D সেই সময় উৎপন্ন হবে। সুতরাং আমরা যদি
সেই নির্দিষ্ট সময়ের ব্যবধান থেকে ডেল্টা ই টি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রিয়া হারকে এই 4 রকম ভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমি হয় বিক্রিয়ক এর সাপেক্ষে প্রকাশ করতে পারি, বিক্রিয়ক বির সাপেক্ষে প্রকাশ করতে পারি, সি বা ডির সাপেক্ষে প্রকাশ করলে এরকম হবে। এখানে সহগ বা কোএফিসিয়েন্টগুলো সব 1 ছিল, সেজন্য আমরা এরকম ভাবে এর যে কোনোটাই তোমার এই নির্দিষ্ট বিক্রিয়া হারকে প্রকাশ করে। কিন্তু যদি সমস্ত সহগগুলো 1 না থাকে, যেমন এই ধরনের বিক্রিয়াটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল এ 2 মোল বির সাথে বিক্রিয়া করে 3 মোল সি উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে দেখো একটা নির্দিষ্ট সময়ে যখন 1 মোল এর সাথে 2 মোল বি বিক্রিয়া করে তখন 3 মোল সি উৎপন্ন হয়। তাহলে 1 মোল এ যতটা সেই নির্দিষ্ট সময় যতখানি সে অন্তর্হিত হওয়ার যে তার হারটা হবে, সেই নির্দিষ্ট সময় কিন্তু 2 মোল বি অন্তর্হিত হচ্ছে, ডিসঅ্যাপিয়ার করছে ফ্রম দ্য সলিউশন। তাহলে কিন্তু বি এর যে অন্তর্হিত বা ডিসঅ্যাপিয়ার করার হারটা এর হারের থেকে দ্বিগুণ। এটা খুব ভালোভাবে বুঝতে হবে, এটা পরবর্তীকালে আমাদের ভীষণভাবে কাজে লাগবে। সেজন্য আমি তাহলে এর যে অন্তর্হিত হওয়ার হার সেটা ইন্টু 2 মানে হচ্ছে বি এর অন্তর্হিত হওয়ার, এটা বলতেই পারি। একই লজিকে যে সময় এর অন্তর্হিত হচ্ছে সেই সময় কিন্তু 3 গুণ সি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি সি উৎপন্ন হওয়ার হারটা এর অন্তর্হিত হওয়ার হারের সঙ্গে কিন্তু 3 গুণ। তাহলে দেখো আমি এটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, যেটা আমরা এক্ষুনি শিখলাম, তাহলে হচ্ছে এই। তাহলে এবার আমি বিক্রিয়ার হারে আসছি। বিক্রিয়ার হারকে আমি যে কোনো বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত পদার্থের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে আইদার মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি অথবা মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি। তাহলে কি হচ্ছে, সেইটা কিন্তু ডেল্টা বি বাই ডেল্টা টি যখন হচ্ছে তখন কিন্তু সেটা 2 ইন্টু এইটা লেখাই যায়, 2 ইন্টু ডেল্টা এ বাই মাইনাস ডেল্টা টি। আচ্ছা, আবার যদি আমি বিক্রিয়ার হারটা সি এর সাপেক্ষে প্রকাশ করি, ডেল্টা সি বাই ডেল্টা টি, তাহলে এটা কি হবে 3 ইন্টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, যেটা এখানে আগেই দেখানো হয়েছে যে ডেল্টা সি বাই ডেল্টা টি রেটটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে আইদার এর সাপেক্ষে মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, তাহলে সেটা কিন্তু কার সাথে সমান হচ্ছে মাইনাস হাফ অফ ডেল্টা বি বাই ডেল্টা টি। আবার মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টিটা 1/3 অফ ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে এইভাবে কিন্তু আমাদের কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে উপযুক্ত সহগের সাহায্যে বিক্রিয়াটাকে প্রকাশ করা হবে, সেক্ষেত্রে বিক্রিয়ার হারটাকে রিপ্রেজেন্ট করতে গেলে মাইনাস, যদি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে প্রকাশ করা হয় নিউ আর, অর্থাৎ রিঅ্যাকটেন্টের যে সহগগুলো থাকবে সেগুলো 1 করে আসবে। আর যদি প্রোডাক্টের সাপেক্ষে লিখতে হয় তাহলে এখানে প্রোডাক্টের যে সহগগুলো থাকবে সেই হিসেবে এভাবে কিন্তু 1 করে লিখতে হবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছি, এটা আমাদের পরবর্তীকালে অঙ্কের ক্ষেত্রে খুব কাজে দেবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়া হারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এবং কিভাবে আমাদের লিখে প্রকাশ করতে হবে একটা বিক্রিয়ার হারকে। এবারে এসো আমরা জেনে নিই গড় বিক্রিয়া হার বা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট বলতে ঠিক কী বোঝায়। এখানেও আমি একটা জেনারেল ইকুয়েশন নিয়েছি, এ প্লাস বিডি ইজ ইকুয়াল টু, যেখান থেকে হচ্ছে সিসি প্লাস ডিডি। এখানে গড় বিক্রিয়া হার বলতে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্পেসিফাইড ইন্টারভ্যাল অফ টাইম যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ও উক্ত সময়ের ব্যবধানের যে অনুপাত, ওই সময়ের ব্যবধানে ওই বিক্রিয়াটির তার গড় বিক্রিয়া হার বলে। তাহলে আমি আরেকবার বলছি যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেটাকে একটা স্পেসিফাইড ইন্টারভ্যাল অফ টাইম যদি পাস করানো যায়, তাহলে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং ওই যে উক্ত সময়ের ব্যবধানটা নেওয়া হলো সেই সময়ের ব্যবধানের অনুপাতটাকে ওই নির্দিষ্ট বিক্রিয়ার ওই নির্দিষ্ট সময়ের ব্যবধানে গড় বিক্রিয়া হার বলে ধরা হবে। তাহলে দেখো, আমরা এতক্ষণ যে বিক্রিয়া হারের কথাটা পড়ছিলাম সেটা অ্যাকচুয়ালি গড় বিক্রিয়া হার, সেভাবেই আমি এখানে প্রকাশ করেছি। তাহলে দেখো, এর যে সহগ সেটা 1 করে এসেছে, বিক্রিয়কের ক্ষেত্রে নেগেটিভ সাইন এসেছে ডেল্টা এ বাই ডেল্টা টি, বির ক্ষেত্রে মাইনাস 1/b ডেল্টা বি বাই ডেল্টা টি, প্রোডাক্টের ক্ষেত্রে 1/c ডেল্টা সি বাই ডেল্টা টি, আর ডি এর ক্ষেত্রে 1/d ডেল্টা বি বাই ডেল্টা টি। তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রত্যেকটা বিক্রিয়কের গাঢ়ত্বের যে পরিবর্তন এবং ওই সময়ের ব্যবধানের যে অনুপাত, সেইটার কে গড় বিক্রিয়া হার বলে। ওই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওর গড় বিক্রিয়া হার বলা হয়। তাহলে এটা গড় বিক্রিয়া হার বললে তাহলে আমরা এইভাবে লিখবো, অ্যাভারেজ রিঅ্যাকশন রেটটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট, এটা কিন্তু একেবারেই গড় বিক্রিয়া হারের মতো নয়, এটা অন্য কিছু বোঝায়। সেটা কি,
যে এবার ব্যাপারটা হচ্ছে যে গড় বিক্রিয়া হার কিন্তু বিক্রিয়াটির প্রকৃত হারকে কখনোই নির্দেশ করে না। আমরা যদি আবার একটুখানি ধরে নিই যে বিক্রিয়া শুরু হওয়ার T1 ও T2 সময় পরে কোনো একটি বিক্রিয়কের গাঢ়ত্ব C1 ও C2 যদি হয়, তাহলে গড় বিক্রিয়া হার বলতে কি বোঝাচ্ছে? ডেল্টা সি বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা সি মানে হচ্ছে C2 মাইনাস C1 আর ডেল্টা টি হচ্ছে T2 মাইনাস T1। তার মানে এই গড় বিক্রিয়া হার বলছে যে T1 ও T2 সময়ে বা T1 ও T2 মধ্যবর্তী যে কোনো সময়ে কিন্তু বিক্রিয়া হার সমান ছিল, কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি হওয়াটা সম্ভব নয়। কারণ বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সমানুপাতিক থাকে এবং সময়ের সাথে সাথে কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্ব সমানে কমতে থাকে, ফলে বিক্রিয়া হারও কিন্তু হ্রাস পায়। সুতরাং এই যে গড় বিক্রিয়া হারের কথাটা আমরা পড়লাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে প্রকৃত যেটা অ্যাকচুয়ালি থাকে সেটাকে কিন্তু নির্দেশ করা সম্ভব না, কারণ এটা একটা টাইমের ইন্টারভ্যালের মধ্যে ধরা হচ্ছে। তো সেই জন্যই আমরা তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেটের কথা আসছি, যেখানে আমরা কিভাবে ধরছি যে কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ওই বিক্রিয়ার কোনো একটা বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব হ্রাসের হার অথবা কোনো বিক্রিয়াজাত পদার্থে গাঢ়ত্ব বৃদ্ধির হারকে ওই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে ওই বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বলা হয়। তাহলে এ থেকে বি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে টি সময় একটা যখন এখানে দেখো একটা অঙ্কে একটুখানি সাহায্য নেওয়া হয়েছে যে একটা রাসায়নিক বিক্রিয়া টি সময় পরে এ ও বির গাঢ়ত্ব হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে এ আর বি হচ্ছে থার্ড ব্র্যাকেটে, এটা গাঢ়ত্বটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এই যে টি সময় ঠিক পরবর্তী ডেল্টা টি সময়ে এ ও বি এর গাঢ়ত্বের পরিবর্তন, যেটা আমরা ডেল্টা এ বা ডেল্টা বি দিয়ে লেখা থাকি, এই ডেল্টাটা আমরা কি বোঝাই? খুব ক্ষুদ্র একটা সময়ের অবকাশ। তো এই মধ্যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সাপেক্ষে যদি আমরা তাৎক্ষণিক রাসায়নিক বিক্রিয়া হার লিখতে চাই, তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে তাৎক্ষণিক বিক্রিয়া হার যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। অর্থাৎ আমরা বোঝাতে চাইছি যে এটা একটা খুব সামান্য, খুবই ছোট্ট একটা সময়ে একটা নির্দিষ্ট মুহূর্ত, একটা নির্দিষ্ট মুহূর্তকে আমরা বোঝাচ্ছি তখন বিক্রিয়ার হারটা কী ছিল, এবং সেইটা বোঝানোর ক্ষেত্রে দেখো ডেল্টার জায়গায় আমরা ডি দিয়ে এটাকে রিপ্লেস করেছি, যেটা এই ডিটাকে ডেল্টা টিটা যখন আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে বোঝাই তখন আমরা ডি দিয়ে প্রকাশ করি। একইভাবে আমরা বি যেটা বিক্রিয়াজাত পদার্থ সেটা উৎপন্ন হওয়ার হারকে ওইভাবে বুঝিয়েছি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। তাহলে এটা হচ্ছে ডেল্টার জায়গায় এসেছে ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি। তার মানে কি আমরা কিন্তু ভালো করে বোঝো, আমরা বোঝাতে চাইছি যে জাস্ট একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হারটা কি দাঁড়ালো। অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে যদি গড় বিক্রিয়া হার বলে তুমি ডেল্টা দিয়ে লিখলে ঠিক আছে, কিন্তু তোমাকে যদি তাৎক্ষণিক বিক্রিয়া হার বলে তোমাকে কিন্তু এই ডিডিটি দিয়ে লিখতে হবে, মানে দ্যাট ইজ আ মাস্ট। তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বলছে না গড় বিক্রিয়া হার বলছে, এটা বুঝতে হবে, সেইভাবে এটা লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরের যে ইউনিটটা সেখানে যাচ্ছি, যেটা হচ্ছে বিক্রিয়া হারের একক। আচ্ছা, এখানে ইউনিট অফ রিঅ্যাকশন রেট, তাহলে তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, আমরা এতক্ষণ বিক্রিয়া হার নিয়েই কথা বলছি। তাহলে বিক্রিয়া হারের এককে কি আসবে? যেহেতু এটা একটা নির্দিষ্ট বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন না, একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তনে গাঢ়ত্বের পরিবর্তন যেটা সেটাকে বোঝায়, তাহলে গাঢ়ত্বের পরিবর্তনটা হচ্ছে মোল পার লিটারে আর সময়ের পরিবর্তনটা আমরা সেকেন্ডে বোঝাই। তাহলে বিক্রিয়ার হারের এককটা কীরকম হবে? মোল পার লিটার আর সেকেন্ড ইনভার্স, এরকম একটা হওয়া উচিত। তো এইটা নিয়ে আমরা আবার একটু পরে কথা বলবো। তার আগে আমরা একটু বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণটা কী জিনিস সেটা একটু দেখে নিই। যে রেট ল, রেট ইকুয়েশন অফ এ রিঅ্যাকশন, সেটা কি একটুখানি দেখে নিই। তারপরে আমরা ওই হারের একক বা হার ধ্রুবকে যখন আসবো ওই ব্যাপারটা নিয়ে আরও একটু আমরা কথা বলবো। আচ্ছা, তো এই যে বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ, রেট ল আর রেট ইকুয়েশন অফ এ রিঅ্যাকশন, আবার আমি একটা জেনারেলাইজ রিঅ্যাকশনের ধরে নিয়েছি এ প্লাস বিবি সিসি টু ডিডি। আচ্ছা, এইখানে দেখো যে বিক্রিয়ার হার সমীকরণ বলতে আমরা ঠিক কী বুঝি? কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারের সঙ্গে উক্ত বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের মধ্যে একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কযুক্ত যে সমীকরণটা আমরা পাই, যেটা পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা এখানে পৌঁছই, সেই নির্দিষ্ট সমীকরণটাকে উক্ত বিক্রিয়ার গতিসূত্র বা হার সমীকরণ বলা হয়। তাহলে কি দাঁড়ালো? পরীক্ষালব্ধ একটা ফলাফলের ভিত্তিতে অবশ্যই পরীক্ষা দ্বারা যেটাকে প্রমাণিত হয়েছে এরকম যে ফলাফল,
তার ভিত্তিতে আমরা বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে সম্পর্ক পাই, সেই নির্দিষ্ট সম্পর্ককে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় সেটাকেই আমরা বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ বলবো। এরকম একটা হার সমীকরণ এখানে লিখে দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়ক এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এক্স, বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার ওয়াই, এইভাবে একটা বিক্রিয়া হারের সাথে তার সম্পর্ক নির্ণয় করা হয়েছে এবং সেইভাবে সমীকরণটাকে লেখা হয়েছে। এখানে অবশ্যই আমাদের বলতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, এই হার সমীকরণ একেবারেই পরীক্ষার সাহায্যে নির্ণয় করা হয়। এর সাথে বিক্রিয়ার সমিত সমীকরণের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সমিত সমীকরণের যে সহগগুলো আমরা পাবো সেই অনুযায়ী যে হার সমীকরণটা লেখা হবে তার কোনো মানে নেই, কারণ এটা একেবারেই পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয়। অর্থাৎ এর এখানে পাওয়ারে 2 আসবে কি 1 আসবে সেটা বারবার পরীক্ষার দ্বারা নির্ণয় করা হয়। সুতরাং আমরা সমীকরণটাকে সমিত সমীকরণ হিসেবে যখন সহগের সাহায্যে লিখছি, তখন এখানে 2 লিখছি কি 3 লিখছি কি 4 লিখছি, তার সাথে এই পাওয়ারগুলোর কোনো সম্পর্ক নেই। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কখনো কখনো এক হতেও পারে, নাও পারে। এটা একটা পরীক্ষালব্ধ সমীকরণ, যেটার সাহায্যে আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করে থাকি। তো সেইটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা কখনো কখনো বিক্রিয়কের গাঢ়ত্বজনিত রাশিটা এখানে সবসময়ই থাকে, আবার কখনো নাও থাকতে পারে, সমীকরণে নেই। 2-1টা এরকম কেস হয় যেখানে সমীকরণে নেই কিন্তু অনুঘটক হিসেবে কাজ করছে, এমন একটা কোনো রাশিও এখানে এই হার সমীকরণে চলে আসতে পারে। তো এরকম কখনো কখনো দেখতে পাওয়া যায়, সেগুলো যত তোমরা আস্তে আস্তে পড়বে আস্তে আস্তে বুঝতে পারবে। তো পরের যে অংশটা আমাদের জানা খুব জরুরি, সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন। তো আমরা এক্ষুনি বিক্রিয়ার হার, গতিসূত্র বা একটা রেট ল কি করে লেখে সেটা দেখলাম। তো সেরকম একটা রেট ল ধরে নেওয়া যাক, যে লেখা হয়েছে, যেখানে r = k টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার a, কনসেন্ট্রেশন টু দি পাওয়ার x, b এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার y। এবার যদি a ও b এর গাঢ়ত্ব 1 ধরা হয়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বিক্রিয়ার হার r = k পাচ্ছি। এই নির্দিষ্ট ধ্রুবকটাকে বলা হয় হার ধ্রুবক। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলোর যদি একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়া হার হয়, সেটাকেই ওই উষ্ণতায় ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। বুঝে গেল? তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব যদি একক হয়, তাহলে ওই নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার যে হারটা থাকে সেটাই ওই নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, তো এই হার ধ্রুবকের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে বা তাৎপর্য আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এরকম একটা রাসায়নিক বিক্রিয়ার রেট ল বা গতিসূত্র দেখলে আমাদের সবকিছুই বুঝতে অনেক সুবিধা হবে। হার ধ্রুবকের মানটা একটা স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় একই রকম থাকে, নির্দিষ্ট, কিন্তু এটা ভিন্ন আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আলাদা হবে। আর কখন পরিবর্তন হতে পারে? যখন আমি উষ্ণতায় পরিবর্তন করব, তখন তার একটা নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা পরিবর্তিত হয়। আচ্ছা, স্থির উষ্ণতায় যখন আমরা একটা কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মান পাচ্ছি, সেটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর একেবারেই নির্ভর করে না। এবার এই যে মানটা আমরা পাই, এই মানটার যদি হার ধ্রুবকের মানটা কম বেশি হলে বিক্রিয়ার বেগও বেশি কম হতে পারে। তো এই হার ধ্রুবকটার যে আমরা নির্দিষ্ট একক পাচ্ছি, এই এককটা বিক্রিয়ার সামগ্রিক ক্রম এবং সময়ের এককের উপর নির্ভরশীল, সেটা আমরা পরে দেখাবো। এই হার ধ্রুবকের এককটা আমরা যখন গঠন করব তখন এই বিষয়টা আমরা দেখাবো। তাৎপর্যটা কি? যে হার ধ্রুবকের মানটা বেশি বা কম হলে আমরা বুঝতে পারি যে ওই বিক্রিয়ার হারটা বেশি বা কম হচ্ছে, সেইটা হচ্ছে তাৎপর্য। সে মানটা দেখে আমরা এটা বুঝতে পারি। তো আমাদের এবার কি করতে হবে, যে এই যে রাসায়নিক বিক্রিয়ার যে ক্রম, সেইটা এটার সাথে যে কানেক্টেড আছে, যে লিঙ্কটা আছে, সেটা বুঝতে হবে। তাহলে আমরা পরবর্তী যে সেগমেন্টটা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এবারে তাহলে এসো আমরা বোঝার চেষ্টা করি যে রাসায়নিক বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন বলতে ঠিক কি বোঝায়। আচ্ছা, কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বারবার বলছি যে পরীক্ষালব্ধ হার সমীকরণ, অর্থাৎ যে রেট লটা আমরা লিখবো সেটা পরীক্ষালব্ধ হতে হবে। সেই হার সমীকরণে আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো পাবো, সেইটা হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। আর এইরকম যদি একাধিক বিক্রিয়ক থাকে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো থাকে সেটার যোগফলটা হবে ওই রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম। তো এরকম নানান রকম ক্রমের বিক্রিয়ার কথা জানা গেছে, যেমন শূন্যক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম বিক্রিয়া বা ভগ্নাংশক্রমিক বিক্রিয়া। কিছু কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি, আরো অনেক উদাহরণ আছে, সেগুলো একটুখানি তোমরা দেখবে। আচ্ছা,
প্রথমে শূন্যক্রম বিক্রিয়ার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড। এখানে অতি উচ্চ চাপে গোল্ড অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং আয়োডিনে ভেঙে যাচ্ছে। এখানে রেট লটা লক্ষ্য করো, শুধুই হার ধ্রুবকের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর বিক্রিয়া হার নির্ভরশীল নয়। শূন্যক্রমের বিক্রিয়া, গাঢ়ত্বের ক্রমটা হচ্ছে শূন্য। কিন্তু পরবর্তী যে বিক্রিয়াটা হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন, যেটা অক্সিজেন এবং জলে ভেঙে যায়, বিয়োজিত হয়, সেখানে রেট লতে দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের গাঢ়ত্বের উপর নির্ভরশীল একটাই রয়েছে, অর্থাৎ পাওয়ারটা 1 রয়েছে, সেজন্য এটা প্রথম ক্রম বিক্রিয়া। একই রকম ভাবে যখন আমরা এই বিক্রিয়াটা দেখছি, রেট লটা দেখছি, হার সূত্রটা, তখন আমরা দেখতে পাচ্ছি দুটো বিক্রিয়ক এখানে আছে, অর্থাৎ পাওয়ার 1 + 1 হচ্ছে 2। একইভাবে আমরা এই যে তৃতীয় স্যানিক ক্লোরাইডের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া জারিত হয় স্যানিক ক্লোরাইডে এবং FeCl2 বিজারিত হয় ফেরাস ক্লোরাইডে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তাদের এই যে গাঢ়ত্ব, যেটা ঘাতটা রয়েছে, পাওয়ারটা রয়েছে রেট লতে, সেটা যোগ করলে 3 হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে একটা তৃতীয় ক্রমের বিক্রিয়ার উদাহরণ। একই রকম ভাবে ভগ্নাংশ ক্রমিক বিক্রিয়া, এখানে এই যে বিক্রিয়াটা আমরা নিয়েছি, এইখানে দেখা যায় যে এই বিক্রিয়াটা একটা ভগ্নাংশ ক্রমিক বিক্রিয়া। এটার বিক্রিয়ার এটা পাওয়ারটা দেখতে পাওয়া যায় বিক্রিয়কের 3/2 ঘাতের উপর নির্ভর করে। তো এখানে আমরা যে বিভিন্ন উদাহরণগুলো নিয়েছি, তো সেখান থেকে আমরা জানতে পারছি যে রেট লতে যেভাবে এই বিক্রিয়ক পদার্থগুলো লেখা হয়, তাদের যে গাঢ়ত্বের যে ঘাতে যে উন্নীত হয়, সেইগুলোকে একটা বিক্রিয়কও হতে পারে, একাধিক বিক্রিয়কও হতে পারে, অর্থাৎ একটা পরীক্ষালব্ধ হার সমীকরণে আমরা তাহলে গাঢ়ত্বের যে ঘাত বা পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ করে আমরা বুঝতে পারবো যে সেটা কোন ক্রমের বিক্রিয়া। আচ্ছা, 0 অর্ডার না ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার নাকি ফ্র্যাকশনাল অর্ডার, তো এইভাবে আমরা সেটা বুঝতে পারবো। তো এতক্ষণ আমরা জানতে পারলাম যে বিভিন্ন ক্রমের রাসায়নিক বিক্রিয়া সম্ভব, বিভিন্ন অর্ডারের, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, 0 অর্ডার। তো এই যে বিভিন্ন রকম বিক্রিয়াগুলো আমরা পাবো, সেই বিক্রিয়াগুলো ধরো আমাকে হার ধ্রুবকটা দেওয়া থাকলো এবং তোমাকে তাহলে সেই হার ধ্রুবকের এককটা কি করে নির্ণয় করা হয়, এককটা কি হবে, সেটা সম্বন্ধে এবার আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। এখানেও খুব সিম্পলিফাইড ওয়েতে একটা রিয়াকশনের কথা বলা হয়েছে, যেখানে এ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে n, তাহলে আমি বিক্রিয়ার হারটা কিভাবে লিখবো? বিক্রিয়ার ক্রম বা অর্ডার n মানে আমি বুঝতে পারছি যে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব রাশিটা আমি লিখবো, তার পাওয়ারটা নিশ্চয়ই n হবে। দেখো তাই লেখা হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে রেট ল, হার সূত্র বা হার সমীকরণ, কে কনসেন্ট্রেশনে এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n। আচ্ছা, এইবারে যদি তোমার কে এর একক, হার ধ্রুবকের একক বার করতে হয়, তাহলে নিশ্চয়ই তোমার বিক্রিয়া হারের এককের সাথে গাঢ়ত্বের এককে অনুপাত করতে হবে, তবে তুমি কে এর এককটা পাবে। বিক্রিয়া হারের একক আমরা আগেই আলোচনা করে এসেছি, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার, এবার এটা আছে টু দি পাওয়ার n। এইবারে দেখো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, মোল পার লিটার 1 - n, মানে এখানে একই পাওয়ারগুলোকে সিম্পলিফাই করা হয়েছে সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এইটা তাহলে তোমার কে এর একক হবে। এবার দেখো তুমি n এর জায়গায়, যদি তুমি এতক্ষণ যেগুলো শুনলে যে বিভিন্ন অর্ডারের রিয়াকশনের জন্য, তাহলে তুমি n ধরো 0 হলো, 1 হলো, 2 হলো, 3 হলো, যাই হোক না কেন, যদি তুমি সেটা এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি সেই নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা, এই যে সমীকরণটা আমরা এখানে পেলাম, এখানে ওই বিক্রিয়ার অর্ডার বা ক্রমের যে মানটা, সেটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি সহজেই কে এর এককটা বার করতে পারো। তো সেটা এখানে কয়েকটা করে দেখিয়ে দেওয়া হয়েছে, এটা একটুখানি প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি লজিকটা বা থিওরিটা হচ্ছে এইটা যদি মনে রাখতে পারো, কারণ তুমি যদি এগুলো ধরে মুখস্থ করার চেষ্টা করো, পরীক্ষার সময় ভুল হয়েও যেতে পারে। কিন্তু যদি তোমার এই জিনিসটা মনে থাকে, এখানে এনটা বসিয়ে দেওয়াটা আমার মনে হয় অপেক্ষাকৃত সহজ, মুখস্থ করার দরকার পড়ে না। মুখস্থ করে লিখতে গেলে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু এইখান থেকে তুমি যদি লেখার চেষ্টা করো, আমার মনে হয় তোমার ভুলটা কম হবে। তো যাই হোক, এখানে আমরা একটা চার্ট বানিয়েছি, যেখানে বিক্রিয়ার গতিসূত্র বা রেট লটা লেখা হয়েছে, বিক্রিয়ার ক্রমটা সম্বন্ধে বলা হয়েছে। সেই ক্রম অনুযায়ী এই সমীকরণ থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি পাচ্ছি, যখন আমরা গাঢ়ত্ব এবং সময়ের এককটা মোল পার লিটার আর সেকেন্ড ধরেছি। এইটা আমি ধরে নিয়েছি। তো দেখো যে যদি বিক্রিয়ার ক্রম যদি 0 হয়, 0 অর্ডার রিয়াকশন, তাহলে গতিসূত্র হচ্ছে R = K। সেক্ষেত্রে এখানে n যদি 0 হয়, দেখো এইটা আসে মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়, তার মানে রেট ল হবে K × কনসেন্ট্রেশন অফ A। তাহলে দেখো এখানে n হচ্ছে 1 বসানো হয়েছে, তাহলে এইটা ফলো করে খেয়াল করো, তাহলে এখানটা
মোল পার লিটার ইনভার্স, এটা টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, শুধু সেকেন্ড ইনভার্সটা পড়ে থাকছে। যদি এটা বিক্রিয়ার ক্রমটা 2 বা সেকেন্ড অর্ডার রিয়াকশন যদি হয়, তাহলে সেক্ষেত্রেও এখানে খেয়াল করে, তাহলে রেট লটা যদি একটাই বিক্রিয়ক হয় তাহলে এরকম হবে, যদি দুটো বিক্রিয়ক উপস্থিত থাকে তাহলে এরকম হবে। যাই হোক না কেন, আমি যদি এখানে N2 বসাই তাহলে কি পাচ্ছি দেখো, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, প্রত্যেকটাই কিন্তু এইখান থেকে এন এর মানটা বসিয়ে তুমি এখানে পেতে পারো। সেজন্য আমি বারবার বলছি এইটা থেকেই মনে রাখতে পারলে সুবিধা হবে, হঠাৎ করে মুখস্থ করতে গেলে তোমার অসুবিধা হতে পারে। বা আরেকটা, যদি থার্ড অর্ডার রিয়াকশনের ব্যাপারটা একই, এন এর মান জায়গাটায় আমি বারবার এখানে 1 2 3 বা 0 যা হচ্ছে সেটা বসাচ্ছি, বসিয়ে যা পাচ্ছি সেটাই এখানে এই চার্টে দেখানো হয়েছে। যদি ভগ্নাংশক্রমিক বিক্রিয়া হয় n = ½ তাহলে আমরা মোল টু দি পাওয়ার হাফ, লিটার টু দি পাওয়ার হাফ, সেকেন্ড ইনভার্স এরকম পাচ্ছি। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় বিভিন্ন ক্রমের বিক্রিয়ার উদাহরণ জানতে চাওয়া হয় এবং সেই বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কি সেটা লিখতে বলা হয়। তো সেইটার জন্য আমাদের এই জিনিসটা জানা খুব জরুরি, এইভাবে করতে হবে, মনেও রাখতে হবে, কি করে বার করবো, কি করে লিখবো, এটা খুব খুব কমন কোশ্চেন কাইনেটিক্স থেকে। তো তারপরেই যেটা আমাদের, যেহেতু ক্রম পড়া হয়ে গেল, ক্রমের পরে যেটা অনস্বীকার্যভাবে ঠিক তারপরেই আমাদের আসে সেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। তো এই যে আণবিকতা বা মলিকুলারিটি অফ এ রিয়াকশন, তো এই যে আণবিকতা শব্দটা, এটা কিন্তু আমি বলতে চাই কোনো মৌলিক বা মানে কি, মানে একটাই মাত্র ধাপ আছে, একটা ধাপে সম্পন্ন হয়, এরকম কোনো বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে এর কোনো অর্থ হয় না। কোনো একটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন যতগুলো বিক্রিয়কের অণু, পরমাণু, মুক্তমূলক বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাটাকে উক্ত মৌলিক বিক্রিয়ার আণবিকতা বলা হয় বা মলিকুলারিটি বলা হয়। আবার বলছি, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে বিক্রিয়াটি অনেকগুলো ধাপে সম্পন্ন হয় সেখানে বিক্রিয়ার আণবিকতার কথাটার কোনো মানে হয় না। একমাত্র যে বিক্রিয়াগুলো এক ধাপে সম্পন্ন হয় সেখানে আমরা এই কথাটা বলতে পারি। এরকম আমরা এক আণবিক বিক্রিয়ার উদাহরণ জানি যেখানে একটা মাত্র অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে। দ্বিআণবিক বিক্রিয়ার কথা জানি যেখানে তার মানে বোঝাচ্ছে যে দুটি বা অণু, পরমাণু বা মুক্তমূলক অংশগ্রহণ করে। ত্রিআণবিক বিক্রিয়ার কথাও জানি, একটা ধাপে সম্পন্ন হয় কিন্তু সেই বিক্রিয়ায় 3টি কণা যেখানে মুক্তমূলক, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে, এরকম আমরা জানি, সেই সমস্ত উদাহরণগুলো আমরা জানি। তো আবার বলছি যে এখানে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটার কোনো তাৎপর্য নেই। আচ্ছা, তারপরের যে পার্টটা, বিক্রিয়ার ক্রম ও আণবিকতার পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন দ্য অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ এ রিয়াকশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এটা পরীক্ষায় বহুবার এসেছে। প্রথমে আমাদের এটার সংজ্ঞাটা দিতে হবে, বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝায়, বিক্রিয়ার আণবিকতা বলতে কি বোঝায়। তারপরে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে পরীক্ষালব্ধ রাশি, আণবিকতাটা কিন্তু হচ্ছে একটা তাত্ত্বিক বা থিওরিটিক্যাল রাশি। বিক্রিয়ার ক্রমের মান কিন্তু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, শূন্য ইত্যাদি হতে পারে। আর একটা আণবিকতা কিন্তু কখনোই তোমার ভগ্নাংশ হবে না বা শূন্যও হবে না, এটা কিন্তু সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, কারণ এটা বোঝাচ্ছে যে কতগুলো পরমাণু, অণু বা আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করছে, সেটা কখনো শূন্যও হতে পারে না, ভগ্নাংশও হতে পারে না। আচ্ছা, জটিল বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে আমরা সামগ্রিক বিক্রিয়া ক্রম লিখে থাকি, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আবার সামগ্রিক বিক্রিয়ার আণবিকতা বলে কোনো কিছু হয় না। উষ্ণতা, গাঢ়ত্ব এবং চাপের প্রভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো বিক্রিয়ার ক্রম কিন্তু পরিবর্তন করা সম্ভব, যেটা কিন্তু উষ্ণতা, বিক্রিয়কের গাঢ়ত্ব বা চাপ পরিবর্তনের মাধ্যমে কিন্তু আণবিকতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, কারণ আণবিকতা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় সর্বদা স্থির। তো এই অবধি আমি কতগুলো গাণিতিক উদাহরণ একটু আলোচনা করতে চাই, কারণ আমি যে অংশটা এতক্ষণ অবধি পড়ালাম তার মধ্যে বিভিন্ন রকম অঙ্ক হয়। এই চ্যাপ্টারটা থেকে অসংখ্য রকম অঙ্ক আসতে পারে। এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেটা যাতে তোমরা করতে পারো। আমি যতগুলো সম্ভব আমি কিছু অঙ্ক এখানে করে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে, যাতে করে তোমরা বইয়ের, টেস্ট পেপারের বা এইচএসের কোশ্চেনের অঙ্কগুলো অ্যাটেম্প করতে পারো। তা এসব আমরা কতগুলো অঙ্ক একটু বুঝে নিই যে কীভাবে এগুলো এগোতে হবে, অ্যাপ্রোচটা কীভাবে হবে। আচ্ছা, প্রথম উদাহরণ, XA plus YB থেকে ZC এরকম একটা বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস DDT of concentration of A is equal to minus DDT of concentration B is equal to 1.5 DDT of concentration C আছে, X, Y ও Z এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, বিক্রিয়ার হারকে আমরা কীরকমভাবে প্রকাশ করতে পারি, আমরা এর আগে দেখে এসেছি, তাৎক্ষণিক বিক্রিয়া হার লেখা হয়েছে। তাহলে আমি নিশ্চয়ই -1/x DDT of concentration of A is equal to হবে -1/y DDT of concentration of B, সেটা নিশ্চয়ই 1/z DDT of concentration of C এর সাথে সমান হবে।
এর মধ্যে আমি একটার মধ্যে এখানে পেয়েছি যে এখানে এটার যে সামনে একটা যে সংখ্যা দেখতে পাচ্ছি সেটা 1.5, সেজন্য এখানে আমি এটা 3/2 বসিয়েছি। যেই এটা 3/2 বসিয়েছি এবং তিনটেই যেহেতু বিক্রিয়ার হারকে প্রকাশ করে, তাহলে দেখো একটুখানি এটাকে যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে কি হচ্ছে যে 1/3 ddt of concentration of A, 1/3 ddt of concentration of B is equal to হচ্ছে half of ddt of concentration of C। তার মানে x, y ও z এর যে মানটা সেটা কি পাচ্ছি আমি, x আর y দুটো মানই পাচ্ছি আমি 3। এটার সাথে যদি ম্যাচ করানো যায়, আর তাহলে কারণ আমরা জানি যে 1/, করে আমরা পড়ে এসেছি যে সহগগুলোর মানই লেখা হয়, তাহলে z এর মান পাওয়া যাচ্ছে 2। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে কি, a + 2b থেকে c বিক্রিয়ার ক্ষেত্রে যদি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, আর বিক্রিয়ার হার 4 গুণ হয় যখন a ও b উভয়ের গাঢ়ত্বই 4 গুণ করা হয়। এই একটা তথ্য আমাদের দেওয়া হয়েছে, এখান থেকে জানতে চাওয়া হচ্ছে বিক্রিয়াটির ক্রম কত। তো প্রথমেই আমরা বিক্রিয়ার হার একটা লেখার চেষ্টা করেছি, রেট লটা লেখার চেষ্টা করেছি। ধরে নিচ্ছি a বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে x, b বিক্রিয়কের গাঢ়ত্বের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে y। আচ্ছা, এবার দেখো কি বলেছে যে যখন এর গাঢ়ত্ব দ্বিগুণ করছি, তার মানে এটাকে 2a করছি, তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, তাহলে এটা 2r হচ্ছে। আচ্ছা, এটা তাহলে 2 টু দি পাওয়ার x টাকে বাইরে লিখলে k a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y থাকছে। আচ্ছা, এইখানে k a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y মানে আবার r লেখা যায়। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি যে এখানে 2 আর এখানে 2 টু দি পাওয়ার x, তার মানে 2 এর পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে এই দুটো, এই যে সমীকরণটা এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি x = 1। আচ্ছা, পরবর্তী যে তথ্যটা আমাদের কাছে আছে যে বিক্রিয়ার হার যখন 4 গুণ হচ্ছে, আচ্ছা 4 গুণ হচ্ছে তখন a ও b উভয়েরই গাঢ়ত্ব হচ্ছে 4 গুণ, মানে তখন এটা a টা 4a হয়ে যাচ্ছে, ওটা 4b হয়ে যাচ্ছে। এটাকে আবার যদি আমরা ব্র্যাকেটের বাইরে আনি তাহলে 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার y, আর এইটা থাকছে, এইটা মানে আমরা আবার r বসাতে পারি। আচ্ছা, x এর মান আমাদের জানা হয়ে গেছে 1, সেজন্য ওখানে 1 বসালে পড়ে থাকছে যে 4 = 4 × 4 টু দি পাওয়ার y। তাহলে 4 4 দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আর কিছু পড়ে থাকছে না, সেখান থেকে আমরা বলতে পারি y হচ্ছে 0। তাহলে দেখো বিক্রিয়াটার ক্রম তো আমরা আগেই পড়েছি যে বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের যে ঘাতগুলো থাকবে বিক্রিয়ালব্ধ হার সমীকরণে বা রেট লতে, সেগুলোর সমষ্টি হবে। তাহলে x + y করলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বিক্রিয়াটার ক্রম হচ্ছে 1। এবার 3 নম্বর অঙ্কটা আমরা দেখছি, নিচে প্রদত্ত বিক্রিয়াগুলির হার সমীকরণ থেকে ক্রম ও হার ধ্রুবকের একক নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো বিক্রিয়ার হারটা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি এই বিক্রিয়াটার ক্রম বা অর্ডার হচ্ছে 2। তাহলে 2 মানে k এর একক যেভাবে বার করতে হয় আমি আগেই দেখিয়ে এসেছি, সেইটার হেল্প নিয়ে, ওই সমীকরণের হেল্প নিয়ে এটা করেছি। আচ্ছা, পরবর্তীটা এখানে হারটা আমরা বিক্রিয়ার ক্রমটা আমরা পরিষ্কার বুঝতে পারছি 3/2, সেজন্য k এর এককটা ওই যে নির্দিষ্ট একটা সমীকরণ ছিল সেখানে n এর মানটা বসিয়ে বার করেছি। এটা অনেকটাই সোজা অঙ্কটা। পরবর্তী অঙ্কটাও দেখো, একটা নির্দিষ্ট সমীকরণ দেওয়া হচ্ছে 4NH3 গ্যাস + 5O2 গ্যাস, সেখান থেকে 4NO গ্যাস + 6H2O গ্যাস হচ্ছে। এই বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সাপেক্ষে বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার প্রকাশ করো। তো তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে তোমরা জানো যে ওই ডিডিটি দিয়ে লিখতে হবে এবং সহগগুলো সব 1/, করে আসবে, কারণটা আমি আগেই বুঝিয়েছি, সেইটাকে জাস্ট ফলো করা হয়েছে। -1/4 ddt of concentration of NH3 is equal to -1/5 ddt of concentration of oxygen is equal to 1/4 ddt of concentration of nitric oxide is equal to 1/6 ddt of concentration of H2O। আচ্ছা, পরের অঙ্কটা, একটি বিক্রিয়কের সাপেক্ষে একটি বিক্রিয়া দ্বিতীয় ক্রমে যদি বিক্রিয়কটির গাঢ়ত্ব দ্বিগুণ এবং অর্ধেক করা হয় বিক্রিয়াটির বিক্রিয়া হার প্রতি ক্ষেত্রে কিভাবে প্রভাবিত হবে। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি বিক্রিয়াটির প্রারম্ভিক গাঢ়ত্ব a, বিক্রিয়ার হার হচ্ছে a, তাহলে বিক্রিয়াটার রেট ল বা হার সমীকরণ হচ্ছে এইটা, a টু দি পাওয়ার 2 হবে যেহেতু দ্বিতীয় ক্রম বলা আছে। এবার এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে কি পাচ্ছি, 4k × a², তাহলে k × a² মানে r ছিল, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হারটা 4 গুণ হয়ে গেছে। তো বিক্রিয়ার হার প্রথমে যা ছিল তার 4 গুণ হচ্ছে। যদি একইভাবে যদি অর্ধেক করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা 1/4 r এর সাথে সমান হচ্ছে, যেহেতু এখানে r k × a² r ধরে নেওয়া হয়েছে প্রথমে যেটা আমরা ধরেছিলাম। তাহলে বিক্রিয়া হার প্রথমে যা ছিল তার 1/4 গুণ হচ্ছে। শেষ অঙ্ক আমাদের আজকের পড়ার থেকে আমরা যেগুলো পাচ্ছি, একটি বিক্রিয়ার হার k h⁴n, pH এর পরিবর্তন 3 থেকে 1 হলে বিক্রিয়ার হার দেখা যাচ্ছে 100 গুণ বৃদ্ধি পায়, বিক্রিয়াটির ক্রম কত। আমরা বিক্রিয়াটির হার আমাদের দিয়ে দেওয়া হয়েছে, আমরা লিখে নিয়েছি।
তোমরা পড়েছো এর আগে pH = 3 মানে বোঝায় যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻³ ইউনিট, আর 1 মানে বোঝায় হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10⁻⁻1 ইউনিট। তাহলে আমরা যখন বলেছি যে 100 গুণ বৃদ্ধি পায় সেই R2/R1 যদি অনুপাত করি, আর এখানে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের জায়গায় আমরা এই যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি, এবং এই যে অনুপাতটা 100 গুণ বৃদ্ধি পায় বলেছে এখানে 100 বসিয়েছি, এবং এখানে পাওয়ারের যে ক্যালকুলেশনটুকু আছে সেইটুকু করলে আমরা পাচ্ছি 100 = 10⁻², বা এটাকে আরও সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি যে n = 1। তো এখানে আমি কিছু অঙ্ক তোমাদের করে দেখালাম। আমি আশা করব তোমরা বইয়ের আরও অজস্র অঙ্ক করে দেওয়া আছে, এইচএসের অঙ্ক আছে, টেস্ট পেপারের অঙ্ক আছে, এগুলো তোমরা দেখে এইভাবে করার চেষ্টা করলে তোমরা এগোতে পারবে। এই চ্যাপ্টারটা অঙ্ক ছাড়া এগোনো একেবারেই সম্ভব না। আমরা পরের অংশে আবার ফেরত আসবো। সবাইকে ধন্যবাদ।